নমস্কার বন্ধুরা, ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশের নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্নপূর্ণা ভাণ্ডার। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা ইতিমধ্যে কমেন্ট, মেসেজ ইত্যাদি, ফোন কলস ইত্যাদি করেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 13 পাতা ফর্ম বেরিয়েছে সেটা কিভাবে বাড়িতে বসে ফিল আপ করা যায়। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজেই বলে দেব যে এই ফর্মটা আপনারা কিভাবে বাড়িতে বসে ফিল আপ করতে পারবেন এবং ফিল আপ করার পর এর সাথে সাথে কী কী ডকুমেন্টস দেবেন এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মেন পয়েন্ট যেটা, আপনারা এই ফর্মটা জমা কোথায় করবেন। তো আজকের ভিডিওটা কোথাও একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ফর্ম ফিল আপ করার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যাবতীয় তথ্য গোপন করবেন না, কারণ গোপন করলে এটা ভেরিফিকেশনের সময় আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা পেতে কিন্তু সমস্যা হতে পারে। আমি ফর্ম ফিল আপ করার পর আপনাদেরকে বলে দেবো এই ফর্ম আপনারা কোথায় জমা দেবেন এবং কিভাবে জমা করবেন, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমে 1 নম্বর পয়েন্টে আছে যে পরিবারের প্রধানের নাম, মানে বাড়িতে যে পরিবারের হেড হয় তার নামটা লিখতে বলছে এখানে, এবং নামটা আধার কার্ড অনুযায়ী সেটা লিখবেন। তারপর তার জন্ম, মাস, তারিখ, দিন যেটা আছে, মানে ডেট অফ বার্থ এক কথায় যাকে বলে সেটা লিখবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, মানে যদি পুরুষ হয় সে পুরুষ আর স্ত্রী হলে স্ত্রী। আর আধারের নম্বর, মানে যাকে আপনি পরিবারের প্রধান করলেন তার আধারের নম্বর কত সেটা বসাবেন। তারপর তার রেশন কার্ডের নম্বর সেটা দেবেন। এরপর চলে আসি 6 নম্বর পয়েন্ট, আপনাদের পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা কত, মানে আপনাদের পরিবারে টোটাল কতগুলো লোক আছে। তো 1 2 3 4 যদি হয় তাহলে 4টা দেবেন, 5টা হলে 5টা, 2টো হলে 2টো, আপনাদের প্রয়োজন মতো সেটা বসিয়ে নেবেন। তারপর আছে ঠিকানা, 7 নম্বর পয়েন্টে আছে আপনাদের ঠিকানা। তো আপনাদের বাড়িটার ঠিকানাটা পুরোটা এখানে যেটা স্থায়ী ঠিকানা সেটাই দেবেন। এবার 8 নম্বর পয়েন্টে আছে যোগাযোগ নম্বর। একটা কথা বলতে হবে যে যোগাযোগ নম্বর সেটাই দেবেন, বাড়িতে একাধিক মোবাইল থাকতে পারে। তো হেড অফ দ্য ফ্যামিলি যেটা যিনি আছেন তার মোবাইল নম্বরটা দেবেন এবং তার আধার কার্ডের সাথে যে মোবাইলটার নম্বরটা লিঙ্ক হয়ে আছে সেই নম্বরটা দেবেন। ভালো করে বুঝে নিন ব্যাপারটা, যে বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার মোবাইল নম্বরটাই দেবেন। এবার একই লোকের হয়তো 2টো 3টে করে মোবাইল নম্বর হতে পারে, কিন্তু আধার কার্ডের সাথে যে নম্বরটা লিঙ্ক হয়ে আছে বর্তমানে সেই নম্বরটা এই ঘরে বসাবেন। তারপরে চলে আসি পরিবারের অন্যান্য সদস্য। পরিবারে আপনার যতগুলো সদস্য সদস্য আছে, মানে আপনি প্রথমেই যদি 4টে সদস্য দিয়ে রাখেন তাহলে এখানে পরপর 4টে সদস্যর নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক, মানে পরিবারের প্রধান যদি আপনার বাবা হয়, এখানে যদি আপনার এখানে আপনার সদস্য একে যদি আপনার মায়ের নাম লেখেন তাহলে মায়ের সাথে বাবার সম্পর্ক স্বামী স্ত্রী, সেই সম্পর্কটা এখানে লিখতে হবে এবং তারপরে তার আপনার মায়ের আধার নম্বর, এবার তারপর আপনার নাম, আপনার বোনের নাম, ভাইয়ের নাম, এভাবে আপনারা করতে পারবেন যতগুলো আপনাদের সদস্য সিলেক্ট করেছেন 6 নম্বর পয়েন্টে, সেই অনুযায়ী আপনাদেরকে এটা করতে হবে। এবার ডান দিকে আর একটা ঘর আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা, মানে এবার একই পরিবারে যদি ধরুন এক বা ডবল বা 3জন হতে পারে, যে 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের মধ্যে কোনো মহিলা আছে যিনি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা অ্যাপ্লাই করতে চান, তাহলে হ্যাঁ দেবেন। আর ছেলেদের ক্ষেত্রে সেগুলোকে না লিখে দেবেন, বাস পাশে, তাহলেই হবে। এবার চলে আসি পরিবারের সকল সদস্যের প্রাপ্তবয়স্ক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুধুমাত্র যে নেবে তার জন্য বলেনি, এখানে প্রত্যেক জনের ব্যাংক অ্যাকাউন্ট বলেছে, ভালো করে শুনে নিন। প্রত্যেকজন, আপনাদের বাড়িতে যদি 4জন সদস্য থাকে 4জনের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আলাদা আলাদা কিন্তু লাগবে। তো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি দেবেন, তার ব্যাংকের, মানে কোন ব্যাংক, ব্যাংক বলে লেখা আছে মানে ব্যাংকের নাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দেবেন, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন, তারপর আইএফএসসি কোড দেবেন। ঠিক সেই রকম ভাবে আপনাদের সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, মানে যতজন সদস্য সেই ক্ষেত্রে সেই মতো তথ্যগুলো কিন্তু দেবেন। তারপর চলে আসছি 11 নম্বর পয়েন্টে, হেড অফ দ্য ফ্যামিলির ও সকল প্রাপ্তবয়স্ক সদস্যর যারা 18 বছর বয়স হয়ে গিয়েছে, যাদের ভোটার তালিকায় নাম উঠেছে, সেই তথ্যগুলো কিন্তু এখানে লাগবে। এবার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার এপিক নম্বর, মানে ভোটার কার্ডের নম্বর, WOB দিয়ে হতে পারে, LQR দিয়ে হতে পারে, যার যেমন হতে পারে সেটা সেরকম যার যেমন ভোটার কার্ডে আছে সেটা বসিয়ে দেবেন। এবং বিধানসভা ক্ষেত্র, আপনাদের বিধানসভা ক্ষেত্র সেটা আপনার ভোটার লিস্টে লেখা থাকে এবং অংশ নম্বর সেটাও লেখা থাকে।
ধরুন আমার আমার ক্ষেত্রে আমি বলছি, আমার বিধানসভা ক্ষেত্রে হচ্ছে 68 কান্দি। এবার আমার পার্ট নাম্বার হচ্ছে 119। আমি কিন্তু এটা আমার ভোটার লিস্টের টপে ডান দিকে থাকে, সেটা আমি কিন্তু জানতে পেরে গেছি। এবার আপনাদের যদি না জানেন, সেক্ষেত্রে আপনাদের নিকটবর্তী বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপর এইভাবেই আপনাদের প্রত্যেকটা সদস্য যাদের যাদের মানে ভোটার তালিকায় নাম আছে, সেইভাবে 1 2 3 4 হিসাবে আপনারা কিন্তু দিয়ে দেবেন। তারপর 12 নম্বরে চলে আসছে আপনাদের বিভাগ। আপনারা যদি জেনারেল কাস্ট হন তাহলে ইউআর দেবেন, এসসি হলে এসসি, ইউআর, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস। যদি মানে জাতিগত আবার শংসাপত্র যেন থাকে, আপনি নিজে লিখে দিলেন আমি ওবিসি, কিন্তু আপনার ওবিসি সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি ওবিসি বলে গ্রাহ্য হবেন না, এটা কিন্তু বলে দিচ্ছে। আর রেশন কার্ড, খাদ্য মানে রেশন কার্ড যদি আপনার থাকে, আছে কি না, হ্যাঁ, এখনকার বেশিরভাগই রেশন কার্ড ডিজিটাল, যদি না থাকে তাহলে না লিখবেন, আর যদি থাকে তো হ্যাঁ অবশ্যই দেবেন। এবার তারপরে চলে আসছি রেশন কার্ডের ধরন। আপনাদের রেশন কার্ডের ধরন কি কি হতে পারে? আপনার রেশন কার্ড এওয়াই হতে পারে, পিএইচজি হতে পারে, যেটা আপনার রেশন কার্ডের ক্যাটাগরি, সেই ঘরটাতে আপনারা টিক মারবেন, বাস তাহলেই হবে। তারপরে আপনার রেশন মানে তুলছেন কিনা, মানে রেশন আপনারা নিয়ে আসেন কিনা, হ্যাঁ কি না, যেটা আপনার ইচ্ছা সেটা দেবেন। যদি নিয়ে আসেন তো হ্যাঁ, আর যদি না নিয়ে আসেন তো না। তারপর চলে আসছি সম্পদ। আপনার বাড়িতে কটা, বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে কিনা, হ্যাঁ কি হ্যাঁ, না হলে না। পারিবারিক জমির মালিকানা, এক্ষেত্রে আপনার বাড়ির জমির কথাই বলা হচ্ছে। তো পারিবারিক জমি আপনার যদি দাগ নম্বর থাকে বা রেকর্ড থাকে বা দলিল থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ফটোকপিটাও লাগবে। যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। অবশ্যই থাকবে, একটু খুঁজে দেখবেন ওটা। তারপর সেই রকম আপনাদের রেজিস্ট্রেশনের তথ্য, আপনার রেকর্ড কিংবা দলিল সেটা দেবেন। তারপর চলে আসছি সকল সদস্য মিলিয়ে আপনাদের মোট কত শতক জমি হচ্ছে, সেটা শতকে কিন্তু হিসাবটা দিতে হবে। এবার শতকের হিসাবটা যদি করতে চান তাহলে আপনারা যেটা ডেসিমল থেকে শতক, ক্রমে গিয়ে গুগল ক্রমে গিয়ে সেটা সার্চ করে সেটা করে নিতে পারেন, যে কনভার্ট করে বসিয়ে নিতে পারেন। তারপর আপনার বাড়িতে যানবাহন আছে কিনা, মোটর চালিত 4 চাকার গাড়ি যদি থাকে তো গাড়ির নম্বরটা উল্লেখ করতে হবে। ট্র্যাক্টর, গাড়ি, জিপ, এইসব ধরনের যদি কোনো গাড়ি থাকে তাহলে দেবেন, না থাকলে না দেবেন। পরিবারের স্বাস্থ্য বীমা, এটা একটা কথা বলে দিই, আপনার স্বাস্থ্য বীমা মানে সেটা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হতেও পারে, কি আবার আয়ুষ্মান ভারত কার্ডও হতে পারে। যদি থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন। এবং সরকারি বেসরকারি, এবার বেসরকারি ক্ষেত্রে হতে পারে অনেকে হেলথ ইন্স্যুরেন্স কিনে রেখেছেন, তো যার নামে কিনে রেখেছেন সেই সেটা হেড অফ দ্য ফ্যামিলি নামে হতে পারে, সদস্য 1 নম্বর যাকে করেছেন তারও হতে পারে। এবার যার নামে করেছেন তার দেবেন, যার করেননি তারপরে দেবেন। তারপর চলে আসছি সদস্যের প্রিমিয়াম বিবরণে, মানে আপনার যদি বেসরকারি কোনো ইন্স্যুরেন্স কেনা থাকে তার প্রিমিয়ামের নম্বর বা বিবরণ যেটা আছে সেটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর যাদের স্বাস্থ্যসাথী যাদের ধরুন নেই, স্বাস্থ্যসাথী আছে বা আয়ুষ্মান ভারত আছে, তাদের সরকারি ঘরে ঠিক মারলে কিন্তু হয়ে যাবে। এবার চলে আসি আয় বা পেশা। এবার আয় বা পেশা বলতে আপনার আয়কর বা পেশাগত ট্যাক্স যদি কেউ দিয়ে থাকেন, পি ট্যাক্স যাকে বলে, যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে এটা হয়। তো পি ট্যাক্স যদি দেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না দেন তো না দেবেন। এবার প্যান কার্ডের সদস্য, আপনাদের যার যার প্যান কার্ড আছে, মানে হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড যদি থাকে তার নাম লিখবেন এবং তার প্যান নম্বর, তারপর সদস্য 1 নম্বর 1, মানে সদস্য 1-এর যে আছেন আপনার হেড অফ দ্য ফ্যামিলি ছাড়া যারা আছেন তাদের নাম এবং প্যান কার্ড নাম্বারটা পর 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 লিখে দেবেন। একদম বাংলায় আছে, অসুবিধা হবে না বুঝতে আশা করছি। তারপর চলে আসছি কর্মসংস্থানের ধরন। আপনার বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তিনি কি করেন, সরকারি ক্ষেত্রে কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে কাজ করতে পারেন, কলকারখানা হতে পারে, আপনার পার্ট টাইম কোনো জব হতে পারে, তারপর পরিযায়ী শ্রমিক হতে পারে, বেকার হতে পারে, এবং যদি কেউ অন্যান্য কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে অন্যান্য ঘরে ঠিক মেরে দেবেন। এবার আপনার বাকি যে সদস্যগুলো আছে তারা যা করেন সেই অনুযায়ী সেই ঘরটা আপনাদের যেটা প্রয়োজন মনে হবে সেই ঘরটা আপনারা ঠিক মারবেন। এবার চলে আসছি 4 নম্বর পয়েন্ট, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা। আপনার বাড়িতে যদি 4 জন সদস্য থাকে, 4 জনই শিক্ষিত হতে হবে এরকম কোনো কথা নেই, যে 2 জন শিক্ষিত 2 জন অশিক্ষিত হতেই পারে। এবার শিক্ষিত অশিক্ষিত প্যারামিটারটা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। যারা পড়াশোনা জানে তাদেরকে আমরা শিক্ষিত ধরে নেবো, আর যারা লেখাপড়া একদমই জানে না তাদেরকে অশিক্ষিত ধরে নেবো। এবার পরিবারের প্রধান যদি শিক্ষিত হয়, তার কত পর্যন্ত পড়াশোনা করেছে, সে মাধ্যমিক পাস হতে পারে, সে 8 পাস হতে পারে, সে উচ্চ মাধ্যমিক পাস হতে পারে, সে গ্র্যাজুয়েট হতে পারে, সে পোস্ট গ্র্যাজুয়েট হতে পারে, সেটা আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা লিখে দেবেন। সেম টু সেম পারিবারিক সদস্য যেগুলো আছে 1 2 3 4
প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা উল্লেখ করতে হবে আপনাদেরকে। এবং যদি কেউ অশিক্ষিত হয় তাহলে তার অশিক্ষিত ঘরেটা আপনারা টিক মারবেন। তারপর চলে আসছি, পরিবারে কোনো সদস্য সাংবিধানিক পদে আছেন কিনা। সাংবিধানিক পদ বলতে আপনাদের পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর, বিধায়ক, তারপর এমপি ইত্যাদি হতে পারে। যদি কেউ থেকে থাকে এরকম, তাহলে তা অবশ্যই হ্যাঁ দিয়ে তার সদস্য নম্বর একটা আছে, আইডি নম্বর, সেটা আপনারা দেবেন। এবং আপনার যেটা আছে সেটা একটা জেরক্স কিন্তু ফটোকপি আপনাদেরকে অবশ্যই এখানে দিতে হবে। যদি কোনো সরকারি সদস্য পেনশনভোগী হন, মানে যদি কেউ সরকারি পেনশন ডাইরেক্ট পেয়ে থাকেন, তাহলে তার পেনশন স্লিপ যদি থাকে, মানে পেনশন স্লিপ অবশ্যই থাকে, যারা পেনশন পান তারা জানেন, তাহলে তার পেনশন স্লিপটা অবশ্যই কিন্তু এক্ষেত্রে লাগবে। এবার জিএসটি, আপনার বাড়ির লোক যদি কেউ জিএসটি দিয়ে থাকে, তার জিএসটি হ্যাঁ করবে এবং তার জিএসটি নম্বরটা অবশ্যই কিন্তু এখানে লাগবে। এবং পারিবারিক আয়, আপনাদের পরিবারের মোট আয় কত অঙ্কে, মানে ধরুন আপনার পরিবারের মোট আয়, বার্ষিক আয় যেটা বলছে না, সেটা আপনার মাসিক বলেনি কিন্তু বছরে। ধরুন কেউ মাসে 6,000 টাকা কামায়, তাহলে তার বছরে 6×12 = 72,000 টাকা, এটা কিন্তু লিখতে হবে। তারপর চলে এলাম এইগুলো সিএ আবেদন, মানে বর্তমানে অনেকে সিএতে আবেদন করেছেন, সেটা কে হতে পারে, হেড অফ দ্য ফ্যামিলি যদি করে থাকেন তার ক্ষেত্রে হতে পারে, বা অন্যান্য সদস্যের ক্ষেত্রে হতে পারে। এবার যদি প্রযোজ্য নয় হয় তাহলে নয় বলে ঠিক মেরে দিয়ে চলে যাবেন। এবং যদি কেউ আবেদন করে থাকেন সিএতে, তাহলে তার আবেদন নম্বরটা অবশ্যই লাগবে। এবার যদি কেউ সার্টিফিকেটটা পেয়ে থাকেন, সিএ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, তাহলে সার্টিফিকেট নম্বরটা অবশ্যই দেবেন। এই সেম টু সেম 1 2 3 4 এরকম। যদি কেউ এই ক্ষেত্রে যদি কেউ সিএতে আবেদন না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই ঘরগুলো ফিল আপ করার দরকার নেই, প্রযোজ্য নয় বলে ঠিক দিয়ে বেরিয়ে চলে যাবেন। তারপরে চলে আসছি, পরিবারে কোনো সদস্য কিষাণ ক্রেডিট কার্ড, তারপর শিল্প সাথী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কিনা। তো আমরা বলবো পরিবারে যদি কোনো, মানে হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনার কেসিসি কার্ড পেয়ে থাকে, তাহলে আইডি যেটা আছে সেটা লাগবে। এবং কত তারিখে ইস্যু করা হয়েছে, মানে কার্ডে লেখা থাকে সেটা দিতে হবে। যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি ছাড়াও অন্য কেউ পেয়ে থাকে, সেক্ষেত্রে তাদের নাম, ওই নম্বর এবং আইডির সংখ্যা এবং কত তারিখে ইস্যু ডেট, সেটা কিন্তু অবশ্যই ক্ষেত্রে লাগছে। এবার চলে আসি এসআইআর। পরিবারের প্রধানের যদি কারো নাম প্রধান হতে পারে, বা যে কোনো সদস্যের নাম যদি এসআইআর মামলায় বাদ গিয়ে থাকে বা বিচারাধীন আছে কিনা, মানে ট্রাইব্যুনাল আছে কিনা, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ আছে, এবং কি অবস্থায় আছে সেটা একটু লিখতে হবে। যদি হ্যাঁ আছে, আমার ট্রাইব্যুনালে আছে, আমার এই চলছে, এই অবস্থায় আছে, এটা লিখতে হবে। আর যদি না থাকে তাহলে না লিখে বেরিয়ে চলে যাবেন, বা প্রযোজ্য নয় বলে দিলে ওটা সব থেকে বেস্ট হবে। তারপর চলে আসি সামাজিক মর্যাদা ও নির্ভরশীল। আপনার বাড়ির কোনো বিদ্যালয়ের শিশু কতগুলো আছে, তারা কোন ক্লাসে পড়ে, কোন স্কুলে পড়ে, কি ধরনের স্কুলে পড়ে, এই তথ্যগুলো কিন্তু এখানে চেয়েছে। যেমন ধরুন হতে পারে আপনার যিনি বাচ্চা আছেন স্কুলে পড়ার মতো, সে কোনো সরকারি স্কুলে পড়তে পারে, বেসরকারিতে পড়তে পারে, স্বীকৃত মাদ্রাসাতে পড়তে পারে, বা অন্যান্য মাদ্রাসাতেও পড়তে পারে। সেগুলো আপনাদের যেটা সঠিক হবে সেই ঘরটাই কিন্তু ঠিক মারবেন। এবার এই ক্ষেত্রে আমরা যতগুলো বাচ্চা পড়বে সেই হিসাবে আপনারা কিন্তু ঘরগুলোকে পূরণ করতে হবে। তারপরে চলে আসি শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার শিশুগুলির যতগুলো শিশু আছে তাদের কি টিকাকরণ হয়েছে কি হয়নি, সে ঘরটাই ঠিক মারলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড, আইডি, যদি মানে যেটা পোলিও কার্ড বলছি আমরা, পোলিও কার্ড যদি থাকে অবশ্যই কিন্তু লাগবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এবার যদি চলে আসি ডিবিটি, আপনারা সরকারি কোনো প্রকল্প ডাইরেক্ট বেনিফিশিয়ারি টাইপ যে স্কিমগুলো আছে সেইগুলো আপনারা পাচ্ছেন কিনা, যদি কেউ পেয়ে থাকে তার নাম তা অবশ্যই দিতে হবে। যে 1 নম্বর সদস্য যিনি আছেন তিনি পাচ্ছেন কি, পরিবারের হেড পাচ্ছেন। ধরুন আপনার হেড মানে বাড়ির প্রধান যিনি আছেন, আমি একটা বুঝিয়ে বলছি, কৃষক বন্ধু পাই, মানে পেতো আর কি, কৃষক বন্ধু পেতো। আর তার সাথে সাথে আপনার পরিবারের প্রধান যিনি আছেন তিনি লক্ষ্মী ভাণ্ডারও পেতেন। তো প্রকল্পের নাম, মানে 1 নম্বরে আপনি লিখবেন যে আমার কৃষক বন্ধু, 2 নম্বর লিখলেন লক্ষ্মী ভাণ্ডার। তারপরে ডান দিকের ঘরটায় আছে আপনি কি এই প্রকল্পটিকে প্রত্যাহার করতে চান, মানে আপনি কি এই প্রকল্পটা সুবিধা নিতে চান,
হ্যাঁ কি না, এই না বলে কোনো কিন্তু অপশন নেই, হ্যাঁ বলেই আছে। যদি আপনি হ্যাঁ ওতে ঘরে টিক মারেন, মানে সেটা হয়ে গেল কি আপনি কৃষক বন্ধুর টাকা হয়তো নিতে চান না, আর সেই জন্য টিক মারছেন, বা লক্ষ্মী ভান্ডার ভান্ডার যে প্রকল্পটা ছিল সেটার আর প্রকল্প নিতে চান না, সেই জন্য হ্যাঁ ঘরে টিক মারছেন। এইগুলো যদি করেন তাহলে সেইগুলো আপনারা যদি প্রত্যাহার করতে চান তাহলে এই ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে, অন্যথায় ফিল আপ করার দরকার নেই, এই নিয়ে না বলে লিখে বেরিয়ে চলে যাবেন। এইরকম প্রত্যেকটা সদস্যর ক্ষেত্রেই আপনাদেরকে কিন্তু করতে হবে। তারপরে চলে আসি 2 নম্বর, দেখা যদি বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক এটা পূরণ, মানে এটা যে যিনি আধিকারিক থাকবে তিনি এই ঘরটা পূরণ করবেন, আপনাকে করতে হবে না। তারপরে চলে আসি ঘোষণা সম্মতি, অবশ্যই আপনাকে ঘোষণা যে সম্মত যে ঘরটা আছে ওইটা অবশ্যই ঠিক মারতে হবে, কারণ ঘোষণা না দিলে আপনি যদি না দেন তাহলে ফর্মটা পূরণ সম্পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে নিজে স্বাক্ষরও করতে হবে আপনাকে। এবার একটা জিনিস বলি, পরিবার বলতে কিন্তু একদল ব্যক্তিকে বোঝায়, সাধারণত একসঙ্গে বসবাস করেন, একই রান্নাঘরে থেকে খাবার সংগ্রহ করেন। এবার আমি একটা কথা বলছি, ধরুন আপনি, আপনার মা বাবা, আপনার ভাই বোন সবাই মিলে 5-6 জন সদস্য আছেন। এবার আপনাদের ইচ্ছা হলো যে আমি আমি আমার স্ত্রী একটা পরিবার হয়ে গেলাম, ভাই আর বোন একটা পরিবার হয়ে গেল, বাবা মা একটা আলাদা পরিবার হয়ে গেল, কিন্তু সবাই একই বাড়িতে একই জায়গায় রান্না করেন, একই জায়গায় থাকেন, একই জায়গায় খান, সেক্ষেত্রে পরিবার কিন্তু আলাদা হবে না, ওই 6 জন মিলিয়ে একজনকে একটা পরিবার কিন্তু ধরা হইবে। সেই জন্য আমি প্রথমে থেকেই বলছি যে ফর্ম ফিল আপের সময় কোনো তথ্য কিন্তু আপনারা গোপন করবেন না, কারণ পরবর্তীকালে এই ফর্মের তথ্যগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। তারপর লাস্ট পেজে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের শুধুমাত্র সরকারি আধিকারিকদের জন্য, সেটা যিনি আধিকারিক আছেন, সেটা পঞ্চায়েত এলাকায় আধিকারিক হতে পারে বা পৌরসভায় আধিকারিক আছে, তিনি আপনার ফর্মটা নেবেন এবং তিনি এই জায়গাটা ফিল আপ করে তিনি এই জায়গাটা করবেন, আপনাদেরকে করার দরকার নেই। এবার আর একটা জিনিস বলতেই হবে, যেটা হচ্ছে যে এরপরেও একটা হয়তো পেজ অ্যাড হতে পারে, সেটা এলাকা বিশেষ ক্ষেত্রে সেটা হতে পারে মানে সেটা ব্লক ভিত্তিক হতে পারে, সেটা মিউনিসিপ্যালিটি ভিত্তিক হতে পারে, এরপরে হতে পারে। এই 13টা পেজই মেন আপাতত। এবার বলি, এই ফর্ম ফিল আপ করার পর আপনারা ফর্মটা জমা দেবেন কোথায়? এই ফর্ম ফিল আপ করার পর আপনারা জমা দেবেন নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে। এবার এই জমা নেওয়ার প্রসেস আছে একটা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে জমা নিতে পারে। এটা ক্যাম্প মোডে নিতে পারে, কোনো একটা বিশেষ দিন ক্যাম্প করে বা 2 দিন 3 দিন করে ক্যাম্প করে নিতে পারে, সংসদ ভিত্তিক ক্যাম্প করে নিতে পারে, কিংবা বাড়ি বাড়ি গিয়েও সেই ফর্ম সরকারি আধিকারিকরা বা তাদের সহযোগিতা যারা করবেন তারা গিয়ে আপনার বাড়ি থেকে ফর্ম কিন্তু কালেকশন করতে পারে। তাই অযথাই ফর্ম নিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করা দরকার নেই। আপনাদের ফর্ম অবশ্যই সরকারি আধিকারিকরা ঠিক সময়ে কালেক্ট করে নেবেন। আর এই ফর্মের সাথে সাথে আপনারা কি তথ্য দেবেন সেগুলো আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সদস্য, পরিবারের প্রধান থেকে যতগুলো সদস্য আপনারা ফর্মে দেখাচ্ছেন, প্রত্যেক সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, 3টে কার্ড হয়ে গেল, রেশন কার্ড, সাথে ব্যাংক অ্যাকাউন্ট, এবং পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটা কিন্তু অবশ্যই লাগবে। এটা ভালো করে শুনে নিন, পরিবারের প্রধানের মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হতে হবে, এই নম্বরটা কিন্তু লাগছে। এর সাথে সাথে লাগবে আপনার বাড়ির রেকর্ড বা দলিলের তথ্য যদি থাকে তাহলে সেটা লাগবে। আর এর সাথে সাথে লাগবে যদি জমির দলিল বা রেকর্ড যদি থেকে থাকে সেটা কিন্তু আপনারা এখানে দিতে হবে। এবার বলে দিচ্ছি মেনলি যে জিনিসটা ভালো করে মন দিয়ে শুনে রাখুন, যে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যে ফর্মে বেশি কাটাকাটি করা যাবে না। যদি না পারেন সেক্ষেত্রে ডাইরেক্ট পঞ্চায়েত আধিকারিক বা মিউনিসিপ্যালিটি আধিকারিক বা ব্লক আধিকারিকদের সাথে যোগাযোগ করুন। না পারলে সেক্ষেত্রে আপনাদের পাড়ার যিনি একটু শিক্ষিত ছেলে হোক বা লোকজন আছেন তাদের সাথে, বিশেষ ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করুন এবং ফর্মটা ঠিকমতো ফিল আপ করে নিন। আর ফর্ম কিন্তু আপনারা সরকারি অফিস থেকেই পেয়ে যাবেন, তাই ফর্ম নিয়ে বেশি হুজ্জুতি করার বা দরাদরি করার দরকার নেই, আপনারা ফর্ম কিন্তু পেয়ে যাবেন।
অবশেষে একটা কথা বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যরাও এই ফর্মের ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝতে পারেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর যাদের ডিবিটি লিঙ্ক হয়নি এখনও, তারা আমার ডিবিটি লিঙ্ক ভিডিওটা কিন্তু দেখতে পারেন। ধন্যবাদ।